হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য এবং আমি এখন তোমাদের শুরু করছি ক্লাস 10 ইকোনমিক্স চ্যাপ্টার 3। এই ইকোনমিক্স চ্যাপ্টার 3 যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে মানি অ্যান্ড ক্রেডিট। প্রথম যে বিষয়টা আসছে হোয়াট ইজ মানি, তারপরে আমরা আসব হোয়াট ইজ ক্রেডিট। মানিটা কি? মানিটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। একটা সময় ছিল আমরা শুধু গুডসই এক্সচেঞ্জ করতাম, কিন্তু এখন আমরা সার্ভিসেসও তো পারচেস করছি। সে কারণে মানি অ্যাক্টস অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। নেক্সট আসলো ক্রেডিট। ক্রেডিটটা কি? তোমরা অনেক দোকানে লেখা থাকে দেখবে বাকি বিক্রয় বন্ধ, দ্যাট মিনস ক্রেডিট মিনস বাকি। তাহলে এই দুটো শব্দ নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা ডিসকাশন করছি। চলো আমরা শুরু করি এবার। প্রথম যে বিষয়টা আসছে মানি। মানিটা কি বলছে? মানি অ্যাক্টস অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, একটু আমি বললাম। এবার এই অ্যানসিয়েন্ট টাইমে তাহলে কি করে হতো? তখন তো টাকা ছিল না। এই অ্যানসিয়েন্ট পিরিয়ডে আমরা দেখতাম বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কি? এক্সচেঞ্জ অফ গুডস ফর গুডস। যেমন ধরো একজন লোক ধান নিয়ে গেছে, এবার তার কিছু গম লাগবে, কী বল, ডাল লাগবে। সে ধান দিল, বিনিময়ে সে ডাল নিয়ে নিল, এভাবে আর কি। কিন্তু এটা তো খুব প্রবলেমেটিক। কেন কি? একটা লোক গরু বিক্রি করতে গেছে, তার ধান লাগবে, গম লাগবে, আটা, ডাল লাগবে, তেল লাগবে, সে কী করে গরুটাকে দেবে? ফলে এটা কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করছিল। তারপরে আমরা মিডাইভেল পিরিয়ডে আসলাম। সেখানে কি দেখছি? মিডাইভেল পিরিয়ডে ফর্মস অফ মানি ভিন্ন ধরনের ছিল। মানি চলে এসছে, কিন্তু ক্যাটল, গ্রেইন, সিলভার, গোল্ড, এই সমস্ত, যেমন রাজাদের কাছে সিলভার থাকতো, গোল্ড থাকতো, লোকের কাছে থাকতো না। এরা কি করতো? হয়তো একটা ক্যাটল দিয়ে দিল কিংবা কিছু গ্রেইন দিয়ে দিল, এরকম করে করে চলতো। কিন্তু আজকের দিনে আমরা মডার্ন ফার্মিংটা যখন শুরু করেছি আর কি, মডার্ন মনিটারি সিস্টেম, এখানে আমরা দেখতে পাই কি কারেন্সি নোট আর কয়েন। তোমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সব কারেন্সি দেখো এবং কয়েনও দেখতে পাও। এই কারেন্সিটা কিন্তু অথরাইজ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভালো করে মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সমস্ত কিছু কারেন্সিটাকে রেগুলেট করছে। আর একটা আমরা দেখতে পাই ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাঙ্কস, মানে চেক দিয়ে। ধরো একজনের কাছে টাকা আছে, সে কাউকে টাকা দিতে হবে, একটা চেক লিখে দিয়ে দিল, সেটা কিন্তু মানি দিয়ে একটা অল্টারনেটিভ মিনস। এবার আমরা আসছি মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। একটু আগে যেটা আমি বলছিলাম, তাহলে কি বলছে? দেখো বিভিন্ন সময় আমাদের এই যে টাকাগুলো একজনকে দিচ্ছি, বিনিময়ে কিছু জিনিস নিচ্ছি, এখানে কি করছে যে একজন লোকের যে নিড, সেই নিডটা কিন্তু আরেকজন লোকেরও ফুলফিল হচ্ছে। যেমন ধরো আমি কিছু পটল তৈরি করেছি, আরেকজন সে হয়তো কিছু তেল তৈরি করেছে, তাহলে তার পটল কেনার দরকার আছে, আমারও তেল কেনার দরকার আছে। আমাদের দুজনেরই কিন্তু কোইন্সিডেন্সগুলো ফুলফিল হয়ে গেল, হচ্ছে। সেরকমই ধরো একজন জুতো তৈরি করে, শু মেকার, তার কিছু জিনিসপত্রের দরকার আছে, সে শুটাকে বিক্রি করলো, যার শুয়ের দরকার আছে সে তার কাছ থেকে শুটা কিনে নিল, নিয়ে পয়সা দিল, এবং সেই পয়সা দিয়ে এই শু মেকার তার রিকোয়ার্ড জিনিসপত্র কিনলো। এই জন্য এটাকে বলা হচ্ছে যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা এখন সরাসরি গুডস দিয়ে নিচ্ছি না, ভ্যালু ডিটারমাইন করছি, সেই ভ্যালুটা দিয়ে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। বোঝা গেল? আচ্ছা, এবার বলছি আমরা মডার্ন ফর্মস অফ মানি। তার আগে আমরা দেখি, একটু আগে যেটা দেখলাম যে আমরা অ্যানসিয়েন্ট টাইমে দেখতাম যে মেটালিক কয়েন ছিল, গোল্ড কয়েন ছিল, সিলভার কয়েন ছিল, কপার কয়েন ছিল, এই সমস্ত দেখতে পেতাম। এটা একটা দীর্ঘদিন চলেছিল এবং তারপরে সেটা দেখা গেল প্রবলেম হচ্ছে, বন্ধ করে দেওয়া হলো। এখন আমরা দেখতে পাই কারেন্সি, পেপার নোটস, কয়েন্স, আর একটা হচ্ছে প্লাস্টিক মানি। এই প্লাস্টিক মানিটা কি? তোমরা কেউ বলতে পারবে প্লাস্টিক মানি কি? হ্যাঁ, ঠিকই ধরেছো। মানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, তোমাদের বাবাদের পকেটে দেখতে পাও ডেবিট কার্ড কি ক্রেডিট কার্ড, সেইটা আমরা বলবো প্লাস্টিক মানি। আচ্ছা, এবার বলছে কি এই যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ আমরা নিচ্ছি, কেন নিচ্ছি? তার কারণ এই যে আরবিআই, একটু আগে লিখলাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই কারেন্সিগুলো ইস্যু করছে অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের অথেন্টিকেশন আছে জন্যই কিন্তু আমরা এই টাকাটাকে নিচ্ছি এবং সেই টাকাটা ইউজ করছি, এবং কেউ তাতে কোনো বাধা দিতে পারছে না। তার মানে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া
আমরা যে কারেন্সিগুলো ইউজ করছি কেউ এটাকে রিফিউজ করতে পারবে না। যদি কেউ করে হি উইল বি পানিশড, হি অর শি। সেই কারণে কিন্তু যেহেতু আমাদের এই আরবিআই অন বিহাফ অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে ইস্যু করছে, সেই কারণে কিন্তু আমরা সবাই এটাকে মানতে বাধ্য হচ্ছি। এবার আসছি আমরা ব্যাংক ডিপোজিট। দেখো এই যে আমরা অনেকেই ব্যাংকে কিছু টাকা রাখি, এই ব্যাংক ডিপোজিট করলে কিছু অ্যাডভান্টেজ আছে আমাদের। কীরকম? দেখো ডিপোজিট যখন করছি টাকাটা আমাদের সেফ থাকবে ডেফিনেটলি, সেই সঙ্গে ব্যাংক আমাদের কিছু ইন্টারেস্ট দেবে, সেই সঙ্গে আমরা এই ডিপোজিট মানি ক্যান ইজি টু ট্র্যাক, আমাদের কী পরিমাণ টাকা আছে আমরা দেখতে পাচ্ছি, এবং নো ওয়ারিস, কোনো ভয়ের ব্যাপার নেই। এইগুলো হচ্ছে আমাদের ব্যাংকে টাকা রাখার একটা অ্যাডভান্টেজ। কি বলছে? সেফ থাকবে, ব্যাংক ইন্টারেস্ট দেবে, আমরা ট্র্যাক করতে পারছি কত টাকা কতখানি হলো, এবং সেই সঙ্গে আমাদের কোনো ভয় নেই, নো ওয়ারিস। আর একটা বলছে ডিম্যান্ড ডিপোজিট। ডিম্যান্ড ডিপোজিট কি? সেটা হচ্ছে যে এটা হচ্ছে বলতে পারো ওয়ান কাইন্ড অফ চেক। এই চেকের মতন করে এটাকে বলা হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট। তাহলে এখন প্রশ্ন হলো হোয়াট ইজ চেক? দেখো যে কেউ যখন তখন যাকে তাকে চেক দেয় তোমরা দেখেছো, কিন্তু এর একটা পদ্ধতি আছে। কীরকম? বলছে এ চেক ইজ এ পেপার অফ ইনস্ট্রাক্টিং দ্য ব্যাংক টু পে এ স্পেসিফিক অ্যামাউন্ট of the person's account to the person in whose name check has been issued। দেখো তার মানে কি, আমি যে কাউকে চেক দিতে পারবো না, যে কোনো চেক দিতে পারবো না, মানে আমার ওই কনসার্ন ব্যাংকে যখন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট থেকে আমি একজনের নামে চেক ইস্যু করলাম যে আমার অ্যাকাউন্ট থেকে অমুকের অ্যাকাউন্টে বা হাতে চেকটা যে পরিমাণ টাকা লেখা আছে আমার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেওয়া হোক। দ্যাট মিনস ইট ইজ অ্যান ইনস্ট্রাকশন given by a consumer towards his bank to pay the specific amount written on the check to the concerned person. This is called check. এই চেকটা আমাদের দেশে বিভিন্ন টাইপসের চেক আছে। এই দেখো এখানে আমরা চেকের একটা এক্সাম্পল তুলে ধরছি কেমন চেকটা হয়। এখানে অনেক কিছু বিষয় উল্লেখ করতে হবে, যেমন কাকে দেয়া হচ্ছে, তোমরা বড় হয়ে চেক লিখবে, যেমন ফার্স্ট হচ্ছে কাকে দেয়া হচ্ছে, পে টু। তারপরে যে কবে চেকটা ইস্যু করা হচ্ছে। 3 নাম্বার এই চেকের অ্যামাউন্টটা আমরা লিখছি, এখানেও অ্যামাউন্টটা লিখছি। তারপরে কি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্ট থেকে টাকাটা দেওয়া হবে, এখানে নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ করা হচ্ছে, এখানে একটা চেক নাম্বার থাকে সেই চেক নাম্বারটাকে মেনশন করা হচ্ছে, এবং ফাইনালি যে ইস্যু করছে তার একটা সিগনেচার থাকবে। তাহলে কিন্তু একটা চেক কমপ্লিট হলো। এবার এই যে চেক যে টাইপসগুলো, ডিফারেন্ট টাইপস অফ চেক আমরা দেখছি। প্রথম যেটা বলছি বিআরআর চেক, অর্থাৎ যার নামে আমি ইস্যু করলাম সে গিয়ে ব্যাংকে সই করে দিলে পরে তাকে টাকাটা দিয়ে দেবে। অর্ডার চেক, অর্থাৎ আমি ব্যাংকে অর্ডার দিচ্ছি যে আপনি এই টাকাটা অমুককে দিয়ে দেবেন, ব্যাংক দিয়ে দেবে। ক্রসড চেক, অর্থাৎ আমি এই ব্যাংকের চেকের কোনায় একটা ক্রস মেরে দিলাম, ক্রস চেক, অর্থাৎ হয়তো লিখলাম এখানে অ্যাকাউন্ট পেই চেক। তারপরে কি ওপেন চেক, আমি একজনকে দিয়ে দিলাম তার নামটা লিখে, যে মানে বিআরআর চেক আমি বললাম যে আমি একজনকে পাঠালাম টাকাটা তোলার জন্য, আর এই ওপেন চেক আমি যার নামে লিখে দিলাম সেই টাকাটা যে তুলতে পারবে। পোস্ট ডেটেড চেক, তার মানে এখনই তুমি টাকাটা তুলতে পারবে না, পরে তুমি তুলতে পারবা, যদি টাকা আমার টাকা না থাকে চেকটা কিন্তু নষ্ট। আচ্ছা, স্লেট চেক, এটা এক ধরনের ব্যাংকে ইস্যু করে। ট্রাভেলার্স চেক, আমি বেড়াতে যাচ্ছি, কিছু ট্রাভেলার্স চেক নিয়ে গেলাম, বিভিন্ন জায়গায় যাবো, আমি টাকাটা তুলতে পারবো। আর কি সেলফ চেক, মানে আমার টাকা আমি নিজেই তুলছি। তাহলে এই যে চেকগুলো আমরা বিভিন্ন টাইপের দেখতে পাই, এর মধ্যে আমরা দেখতে পাবো যে খুব লিমিটেড সংখ্যক চেক আমরা মোস্টলি ইউজ করি, যারা করি আর কি। এবার আসছি আমরা চেকের ইম্পর্টেন্স। চেকটা খুব একটা ভ্যালুয়েবল জিনিস আর কি। এটা কি হয়, ফার্স্ট যে বিষয়টা আমরা চেকটাকে ইউজ করছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সেফ, সিকিওর অ্যান্ড কনভিনিয়েন্ট পেমেন্ট। আমার একদম স্পেসিফিক্যালি উল্লেখ করা থাকছে কত টাকা কাকে দিচ্ছি, কবে দিচ্ছি, কোথায় দিচ্ছি, সমস্ত এই যে আমি এখানে যেমন উল্লেখ করলাম আর কি। আচ্ছা, তারপরে কি এটা যখন টাকা দেওয়া হলো কাউকে, ট্রান্সফার হয়ে গেল, কেউ কিন্তু না করতে পারবে না। সেই জন্য এটা কিন্তু হারিয়ে যাওয়ারও ভয় নেই, যে টাকাটা কাউকে নিয়ে গেলাম হারিয়ে গেল। সেই জন্য এইটা কিন্তু আমাদের একটা খুব সেফ মোড, সিকিউরড মোড এবং কনভিনিয়েন্ট মোড অফ পেমেন্ট।
যে অফিসিয়ালি কেউ ইগনোর করতে পারবে না যে আমি তোমাকে চেক দিয়েছি, তুমি সেটা না করতে পারবে না। বোঝা গেল? দিস আর দ্য টাইপস অফ চেক। তাহলে আমরা যখন টাকা পয়সা নিয়ে পড়ছি, চেকটাও কিন্তু আমাদের জানাটা খুব এসেনশিয়াল, কারণ বিভিন্ন সময় বড় হয়ে তোমরা কিন্তু চেকগুলো সমানেই ইউজ করতে থাকবে আর কি। এরপরে আসছি আমরা আমাদের লোন অ্যাক্টিভিটি, ক্রেডিট। তাহলে এতক্ষণ আমি মানি নিয়ে পড়ছিলাম, এখন আসলাম ক্রেডিট, ক্রেডিট বা লোন। প্রথমে বলছে হোয়াট ইজ লোন। দেখো ভেরি সিম্পল জিনিস, এ প্রপার্টি বা মানি অর আদার মেটেরিয়াল গুডস দ্যাট ইজ গিভেন টু অ্যানাদার পার্টি ইন এক্সচেঞ্জ ফর ফিউচার রিপেমেন্ট। দেখো আমাকে রিপেমেন্ট করতে হবে কিন্তু ফিউচারে, হ্যাঁ, অফ দ্য লোন ভ্যালু প্লাস ইন্টারেস্ট অ্যান্ড আদার ফিনান্সিয়াল চার্জেস। তাহলে এই যে লোনটা যে আমি নিচ্ছি, আমার খুব দরকার, আমি লোনটা নিয়ে নিলাম, কিন্তু লোনটা যে নিব, কিভাবে লোনটা নিব? হয় প্রপার্টি আকারে নিতে পারি, আমাকে জায়গা কিনে দেওয়া হোক, আমাকে একটা দোকান কিনে দেওয়া হোক, এরকম করে আমি বলতে পারি, ব্যাংক আমাকে সেভাবে করে দিতে পারে। টাকা আকারে দিতে পারে বা আদার মেটেরিয়াল গুডস আকারে দিতে পারে। কেন? উইথ দ্য এক্সপেকটেশন ফর ফিউচার পেমেন্ট অফ লোন, প্লাস যে লোনটা হলো তার সঙ্গে কিছু ইন্টারেস্টও আমাকে দিতে হবে। সেইটা হচ্ছে বলছে ক্রেডিট বা লোন। পরিষ্কার হলো লোনটা কি? এবার আসি লোনের বেনিফিটটা কি। একজন লোক যখন লোন নেয়, কেন সে নেয়? দেখো, যখন লোন নিলাম সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইমার্জেন্সি এক্সপেন্সেসগুলো আমি ইউজ করতে পারলাম। তারপরে কি, আমরা দে এনেবল ইউ টু কনসলিডেট হাই ইন্টারেস্ট ডেট। তোমাকে একটা ইন্টারেস্ট দিতে হবে এবং সেই টাকাটা নিয়ে তুমি আবার কাউকে ইন্টারেস্ট দিতে পারো। আচ্ছা, ইউ ক্যান ইউজ দেম টু ফিনান্স ইউর ওয়েডিং অর ড্রিম ভ্যাকেশান। তুমি মেয়ের বিয়ে দিতে পারো, ছেলের বিয়ে দিতে পারো, বা কোথাও বেড়াতে গেলে লোন নিয়ে সবসময় টাকা থাকে না। তারপরে কী বলছে, দে হ্যাভ প্রেডিক্টেবল পেমেন্ট শিডিউল। তারা একটা নির্দিষ্ট শিডিউল করে দেয় যে প্রত্যেক মাসে তোমাকে এত করে টাকা দিতে হবে, তাহলে আমার কোনো বাড়তি চাপ নেই। কি, পার্সোনাল লোন আর ফ্লেক্সিবল ইন দেয়ার ইউজেস। পার্সোনাল লোন আমরা পেতে পারি, সেখানে কিন্তু লোনের যে ইন্টারেস্টটা থাকে সেটা কিন্তু ফ্লেক্সিবল। ধরো যে আমাকে দিল যে প্রথম 1 বছর আপনি 8% দেবেন, তারপরে সেকেন্ড ইয়ার থেকে আপনার 8.5% দেবেন। এরকম করেও কিন্তু অনেক সময় ফ্লেক্সিবিলিটি আমরা দেখতে পাই। দিস আর দ্য লোন অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক। এবার বলছে যে হাউ ডাজ ব্যাংক মেডিয়েট বিটুইন দোজ হু হ্যাভ সারপ্লাস ফান্ড অ্যান্ড দোজ হু আর ইন নিড অফ দ্য ফান্ড। দেখো, একটা লোক যার টাকা এক্সেস আছে, যে দৈনন্দিন যে ইউজ করছে তার থেকে একটু এক্সেস আছে, তখন সে কিন্তু সেই টাকাটা ব্যাংকে গিয়ে রাখছে। ভেরি সিম্পল জিনিস। কেন রাখছে আমরা একটু আগেই বলে দিয়েছি তোমাদেরকে। এবার যেই লোকটার টাকা দরকার আছে, সেই লোকটা ব্যাংকে গিয়ে বললো আই হ্যাভ টু নিড সাম মানি, ইফ ইউ প্রোভাইড মি দিস মানি ইট উড বি হেল্পফুল ফর মি, সেটা বলে দিল। এবার যেই লোকটার সারপ্লাস মানিটা ছিল, সেই মানিটাই কিন্তু ব্যাংক দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে দেবে। এতে কি হবে, দ্বিতীয় ব্যক্তির প্রফিট হলো ফার্স্ট, সেকেন্ড ফার্স্ট যে টাকাটা রেখেছিল তারও তো প্রফিট হচ্ছে। কেন কি, সে ওই টাকাটা মানে ব্যাংক তার ওই টাকাটার উপর একটা ইন্টারেস্ট চার্জ করবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এ আর বি দুজন লোক। এবার এ টাকা ডিপোজিট করলো, এ ব্যাংকে টাকা ডিপোজিট করলো উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট 5% হি উইল রিসিভ। নাও বি টাকা নিচ্ছে, তাকে ব্যাংক বলল তোমাকে 8% দিতে হবে। তাহলে এইখানকার 8% থেকে ব্যাংক ওকে 5% দিয়ে দিল, আর রেস্ট 3% এটা কিন্তু ব্যাংকের প্রফিট। তাহলে কি হলো, এই লোকটার টাকা এক্সেস ছিল, এ টাকা ব্যাংকে জমা রাখলো, বি এই লোকটার টাকা দরকার আছে, এই লোকটা ব্যাংক থেকে লোন নিল। তাহলে এইভাবে কিন্তু ব্যাংক দুজনের মধ্যে একটা মিডিয়েট করছে। কারণ কি, এই এ এবং বি কেউ কাউকে কিন্তু চিনত না। এবার যখন ব্যাংকে গিয়ে এ গেল, ব্যাংক হচ্ছে একটা মিডিয়াম, একটা মধ্যস্থতা করে দিল। এবার যখন বি টাকা নিতে চাইবে, তখন ব্যাংক বলবে তোমাকে কিছু কোল্যাটারালস দিতে হবে, কারণ তুমি ভেগে যাও, পালিয়ে যাও, তোমার টাকাটা কোথা থেকে উদ্ধার করবো। সে কারণে ব্যাংক কিছু অ্যাসেটস, কীরকম, যেমন ধরো একটা ল্যান্ড, তোমার জমি আছে, সেই জমির দলিলটা আমাকে দিয়ে দাও আমার নামে, বা বিল্ডিং আছে, বিল্ডিংটা আমার নামে দিয়ে দাও,
সেটাও যদি না থাকে, তোমার যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িটা আমার নামে করে দাও, বা কিছু পশু আছে আমার নামে করে দাও, বা কিছু ডিপোজিটস আছে সেগুলো ব্যাংকের নামে করে দাও। এক কথায় এগুলোকে বলা হয় কোল্যাটারাল, মানে গ্যারান্টি। অর্থাৎ যখন কেউ লোন নিচ্ছে তার গ্যারান্টার আকারে ওগুলো থাকলো, ওই লোকটা যদি কোথাও পালিয়ে যায় বা লোন শোধ করতে না পারে তখন কিন্তু এইগুলোকে ইউজ করা হবে। দিস ইজ কল্ড কোল্যাটারাল। তাহলে একটু আগে বললাম যে ব্যাংক যার এক্সেস টাকা আছে এবং যার টাকা দরকার আছে দুজনের মাঝখানে কিন্তু একটা মিডিয়েট করলো, এবং বি যে টাকা নিচ্ছে তার কিন্তু এই যে কিছু কোল্যাটারালস রাখতে হচ্ছে। তাহলে কোল্যাটারালটা কি? একটা গ্যারান্টি যে আমি পালিয়ে যাব না, কারণ পালিয়ে গেলে আপনি এই টাকাটা, আমার এই জিনিসপত্রগুলো আপনার হয়ে যাবে, সেই ভয়ে কিন্তু আমি পালাবো না। দিস ইজ কল্ড কোল্যাটারাল। কারণ ব্যাংক অবশ্যই একটা বিজনেস অর্গানাইজেশন। অ্যাপার্ট ফ্রম ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, দে আর আ বিজনেস ইনস্টিটিউশন, সো দে নিড টু গেট সাম প্রফিট। এবার আসছি আমরা এই যে ক্রেডিটটা যে দিব সে কিসের বেসিসে দেব? প্রত্যেকটা কিছু থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সে টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি? প্রথম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট তুমি কত টাকা নিতে চাও, কোল্যাটারাল তুমি কী কী জমা রাখছো, আর ডিউরেশন অফ রিপেমেন্ট মানে তুমি কতদিনের মধ্যে টাকাটা ফেরত দেবে। এই চারটা বিষয়ের উপর কিন্তু আমরা কাউকে ক্রেডিট দেই। তাহলে 1 নাম্বার আসলো রেট অফ ইন্টারেস্ট, 2 নাম্বার আসলো কত টাকা তুমি নিচ্ছ প্রিন্সিপাল অ্যামাউন্ট, 3 নাম্বার আসলো কোল্যাটারাল ডিটেল তুমি কী কী জমা রাখছো, আর 4 নাম্বার হচ্ছে ডিউরেশন অফ রিপেমেন্ট মানে কতদিনের মধ্যে তুমি টাকাটাকে রিপেমেন্ট করবা। এই দেখো ক্রেডিট কার্ড, দিস ইজ কল্ড প্লাস্টিক মানি। হলো, এই প্লাস্টিক মানি কিন্তু এখন দেশ চালাচ্ছে। এটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, যেটা খুশি হতে পারে। যাই হোক, এবার আমরা আসছি যে এই যে ক্রেডিটটা যে নিব কোথার থেকে নেব। আমাদের দুটো সেক্টর আছে, একটা ফর্মাল সেক্টর, একটা ইনফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টর মানেই হচ্ছে আইদার ব্যাংক অর কোঅপারেটিভস, আর ইনফর্মাল সেক্টর মানে এই যে রুরাল মানি লেন্ডার হতে পারে, ট্রেডার হতে পারে, এমপ্লয়িজ হতে পারে, রিলেটিভস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, যে কেউ যার কাছ থেকে আমি খুশি টাকা নিলাম, যেটা কোনো রিটেন কিছু থাকলো না বা নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলো না, অল দিস আর কল্ড ইনফর্মাল সেক্টর। তাহলে ফর্মাল সেক্টর মানেই হচ্ছে ব্যাংক, কোঅপারেটিভ, এই টাইপের জিনিসগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। আর ইনফর্মাল সেক্টর মানে হচ্ছে যে কোনো রুরাল মানি লেন্ডার হতে পারে, কোনো এমপ্লয়ি হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। হলো, দিজ আর দ্য সেক্টরস ফ্রম হোয়ার উই ক্যান গেট ক্রেডিট। নেক্সট থিং ইজ, এই দেখো ভেরিয়াস টাইপস অফ লোন। দেখো ফর্মাল সেক্টর আর ইনফর্মাল সেক্টর। এই যে ফর্মাল সেক্টর মানে হচ্ছে ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটিস, আর ইনফর্মাল সেক্টর হচ্ছে যে এই যে রুরাল মানি লেন্ডার বা ল্যান্ডলর্ডস বা রিলেটিভস, যে কেউ হতে পারে। সো দিস আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রিগার্ডিং দ্য অরিজিন অফ লোন। এরপর আমরা আসছি যে এই যে লোনগুলো কাজ করছে, টাকা নিয়ে কাজ করছে, সব সময় কিন্তু মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই, দে আর মনিটরিং অল দ্য অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য কোশ্চেন ইজ why they are monitoring and how it is possible in the countries like India. দেখো রিজার্ভ ব্যাংক কী করে, প্রথমেই বলে দিচ্ছে যে ব্যাংক কিন্তু প্রফিট মোটিভ হলে হবে না, তাদের কিছু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসও করতে হবে। সে কারণে ব্যাংক সবসময় চায় যে একটা হিসাব দিতে হবে তোমাকে। হিসেবটা কিসের? যে তুমি কত পরিমাণ টাকা কি পারপাসে কাকে তুমি লোন দিচ্ছ। তুমি হয়তো পার্সোনাল লোন দিচ্ছ, এন্টারটেনমেন্ট লোন দিচ্ছ, অ্যাট দ্য সেম টাইম তোমাকে স্টুডেন্ট লোন দিতে হবে স্টুডেন্টের পড়ার জন্য। একটা হচ্ছে এগ্রিকালচারাল যে করছে তাকে দিতে হবে, এদের রেট অফ ইন্টারেস্টটা কিন্তু খুব কম হবে। আচ্ছা, এরপরে বলছে তাহলে এখানে ব্যাংকিং মনিটরিং থাকছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, ব্যাংককে কিন্তু সবসময় একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে যে 15% ক্যাশ ব্যালেন্স তাকে রাখতেই হবে। 15% মিনিমাম ক্যাশ ব্যালেন্স রাখতেই হবে। তার মানে টোটাল ব্যাংকের যে ডিপোজিট টাকাটা আছে সেই টাকার
15% টাকা তাকে ক্যাশ আকারে রাখতে হবে। কেন কি, যদি কেউ আজকে তুলতে এলো 5 জন 50 জন 500 জন লোক তুলতেই পারে তাদের টাকাগুলো, তাদেরই তো টাকা, সেই লোকগুলোকে যাতে টাকা দিতে পারে সেখানে ব্যাংকে যে টোটাল ডিপোজিট তার 15% টাকা তাকে ক্যাশ ডিপোজিট রাখতে হবে, আর বাদ বাকি টাকা কিন্তু সে লোন আকারে দিতে পারে। These are the formal sectors and they need to maintain all the formalities. Now, next thing is why informal sector exploits. ইনফর্মাল সেক্টরের কোনো কাগজপত্র থাকে না, কোনো মনিটরিং এজেন্সি থাকে না, সেই কারণে খুব সহজেই তারা এক্সপ্লয়েট করতে পারে। হলো, তাহলে এখন আমরা দেখব এই ফর্মাল আর ইনফর্মাল সেক্টর যাদেরকে আমরা বলছি, মনে আছে নিশ্চয়ই, ফর্মাল ব্যাংক কোঅপারেটিভ, ইনফর্মাল যে কেউ হতে পারে, দ্যাট ইজ নট অফিসিয়াল। হলো, এবার আমরা আসি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। দেখো, এই ফর্মাল আর ইনফর্মাল সেক্টরের ডিফারেন্সটা এখানে শো করা হচ্ছে। প্রথম যেটা বলছে ফর্মাল সেক্টর কাকে কাকে, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড, আর ইনফর্মাল সেক্টর আউট অফ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট রেজিস্ট্রেশন। একটু আগে বললাম মানি লেন্ডার, ট্রেডার, এমপ্লয়ি, রিলেটিভ, ফ্রেন্ড, যে কেউ হতে পারে, যাদের কোনো নো রেজিস্ট্রেশন। আর এখানে কিন্তু মাস্ট, রেজিস্ট্রেশন ইজ মাস্ট। এখানে আরবিআই সুপারভাইজ করছে তাদের কাজকর্মগুলো, কি কি কাজ করছে, এখানে কোনো অর্গানাইজেশন নাই যে সুপারভাইজ করবে। এখানে কি বলছে, জেনারেলি চার্জ লোয়ার রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে সবসময়, আর এরা প্রচুর পরিমাণে চার্জ করে বসে, এরা বুঝতেই পারে না। কীরকম জানো, একটা এক্সাম্পল দিই। এইখানে একটা ব্যাংকে একটা লোক লোন নিতে গেছে, তাকে বলল তোমাকে 8% রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। তার মানে কি, পার 100 আফটার 1 ইয়ার তোমাকে 8 রুপিস এক্সট্রা দিতে হবে। আর গ্রামে কি বলছে যে তোমাকে আমি 6% ইন্টারেস্ট দিব, মানে কি পার মান্থ, নট পার ইয়ার। দ্যাট মিনস 72% রেট অফ ইন্টারেস্ট চার্জ করে বসলো একটা পুয়ার ভিলেজার, সে কিন্তু বুঝলোই না জিনিসটা। এখানে কি বলছে, কোল্যাটারাল রাখতেই হবে ব্যাংকের জন্য, তাছাড়া এবং ডকুমেন্টেশন রাখতে হবে আর কি। এখানে এসব কিচ্ছু দরকার নেই, কারণ সে তো জানে যে আমি ইন্টারেস্ট তুলবই এর কাছ থেকে যেমন করে হোক। আচ্ছা, এদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার মোটিভেশন মেনটেন করতে হবে, এখানে এরকম কোনো সোশ্যাল মোটিভেশন কিচ্ছু নেই। সো দিস আর দ্য প্রাইম ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সোর্সেস অফ ক্রেডিট। ক্লিয়ার? নেক্সট থিং ইজ হোয়াট ইজ দ্য নিড টু এক্সপ্যান্ড ফর্মাল সোর্সেস অফ ক্রেডিট ইন ইন্ডিয়া। কেন আমাদের এটাকে এক্সপ্যানশন করতে হবে? দেখো, অনেক 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 পরিমাণ নিড আছে। এখানে আমরা অল্প কটা পয়েন্ট উল্লেখ করছি যে রুরাল এরিয়াতে যত পিপল আছে যা লোন নিচ্ছে ইনফর্মাল সেক্টর থেকে, তারা কিন্তু দারুণভাবে চিটেড হচ্ছে। ফর্মাল সেক্টর সবসময় লো রেট অফ ইন্টারেস্ট চার্জ করবে এগ্রিকালচার বা অন্য বিষয়ে। ইনফর্মাল সেক্টরে যখন তারা ঢুকছে একদম ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে, একবার যদি লোন নিয়ে ফেললো সে আর বাড়াতে পারে না ওখান থেকে। তারপরে কি, ব্যাংকে কি হচ্ছে, ইট প্রোভাইডস চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল ক্রেডিট সবসময় দিয়ে দিচ্ছে। আর কি, টু রিডিউস দ্য ডিপেন্ডেন্স অফ ফার্মার্স অন ইনফর্মাল সোর্সেস অফ ক্রেডিট লাইক রুরাল মানি লেন্ডার, এদের থেকে বাঁচানো যাবে। আর কি, টু রিডিউস দ্য হায়ার রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইনফর্মাল সোর্সেস অফ ক্রেডিট বিকজ অফ ফ্লাকচুয়েটিং টার্মস অ্যান্ড কন্ডিশন। ইনফর্মাল সেক্টরে যার যখন খুশি রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, কেউ কিচ্ছু বলার নেই। আমার ইচ্ছা, আমি তোকে টাকা দেবো, আমার যা ইচ্ছা তাই তোকে করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমরা যদি ম্যাক্সিমাম পরিমাণ ফর্মাল সোর্সেস অফ ক্রেডিট, যেমন ধরো এই যে ব্যাংক, কোঅপারেটিভ, এগুলো যদি বেশি পরিমাণ আমরা ইন্ট্রোডিউস করতে পারি রুরাল এরিয়াতে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গার লোকজন অনেকটা বাঁচবে, নাহলে কিন্তু এদের বাঁচার কোনো জায়গা নেই, এই এক্সপ্লয়টেশন চলতেই থাকবে। নেক্সট থিং ইজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল যে ক্রেডিট নিচ্ছে, হু গেটস হোয়াট, কে কি নিচ্ছে। দেখো, এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তোমাদের বইতে আছে। ব্লু কালার বলছে যে পার্সেন্ট অফ লোন ফ্রম ইনফর্মাল সেক্টর। দেখো, পোর হাউস হোল্ড 85% লোক এরা কিন্তু ইনফর্মাল সেক্টর থেকে লোন নিচ্ছে, আর 15% লোক এরা কিন্তু
লোন নিচ্ছে ফর্মাল সেক্টর থেকে। এটা কি? পোর হাউসহোল্ড যারা। এখানে বলছে হাউসহোল্ড উইথ ফিউ অ্যাসেটস, এখানকার 50%, অলমোস্ট 50% তারা নিচ্ছে হাউসহোল্ড থেকে, ইনফর্মাল থেকে 50% মোটামুটি ফর্মাল আর ইনফর্মাল। আর এখানে ওয়েল অফ হাউসহোল্ডস, যারা মোটামুটি অনেকটা পয়সা আছে আর কি, এরা কিন্তু মেজরিটি পোর্শন নিচ্ছে ব্যাংক কোঅপারেটিভ থেকে, অল্প কিছু লোক এরা কিন্তু ইনফর্মাল সেক্টর থেকে নিচ্ছে। আর রিচ হাউসহোল্ড যেগুলো, তারা 90%ই কিন্তু সবসময় এই ব্যাংক কোঅপারেটিভ এদের কাছ থেকে নিচ্ছে, আর অনলি অ্যারাউন্ড 10% লোক এরা আছে এই মানি লেন্ডারদের কাছ থেকে টাকাটা নেয় আর কি। তো কেন এই যে রিচ এবং ওয়েল অফ যারা হাউসহোল্ড, এরা জানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি, এরা কোথায় বেশি প্রফিট পাবো, এখানে কিভাবে সেভ হব নিজেদেরকে, সব কিছু জানে। যে কারণে কিন্তু এই আরবান এরিয়াতে দেখা যায় যে কে কোথার থেকে লোন নিচ্ছে। হলো? আচ্ছা, এইভাবে আমরা দেখতে পারি। এরপরের যে বিষয়টা আসছে, খুব একটা ইন্টারেস্টিং জিনিস, SHG বা সেলফ হেল্প গ্রুপ। এখানে দেখো কিছু মহিলা একসঙ্গে কাজ করছে, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। এই সেলফ হেল্প গ্রুপে কি হয়, কিছু মহিলা, পার্টিকুলারলি ফিমেল সেকশন, তারা একসঙ্গে আসে, কিছু কমন প্রবলেম নিয়ে আলোচনা করে এবং কিছু আইডিয়া তাদের মাথা থেকে আসে, এবং এরা এদের ইকোনমিক বেনিফিট, সোশ্যাল বেনিফিটস এগুলো কিন্তু তারা পায়। এই যে সেলফ হেল্প গ্রুপ কেন বানানো হচ্ছে, মেন যে বিষয়টা আসছে, এই ওম্যানরা তারা ফাইন্যান্সিয়াল বেনিফিট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাদেরকে ডিপেন্ডেন্ট থাকতে হয় না, তারা নিজেরা আর্নিং করছে। নেক্সট হচ্ছে যে দে বড়ো লোন ফ্রম ইচ আদার উইদাউট এনি কোল্যাটারাল। এখানে একটা গল্প বলি তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে যে ধরো যে একটা জায়গাতে হয়তো 15 বা 20 ওম্যান আছে, 20, এরা কি করছে, প্রত্যেকে হয়তো 20 ওম্যান, এরা প্রত্যেকে ঠিক করলো যে আমরা 50 টাকা করে প্রত্যেক সপ্তাহে জমা দেব, 50 টাকা করে। তাহলে 1000 রুপিস যখন হলো, তখন এই 20 লোকের মধ্যেই একজনকেও লোন নিয়ে নিল, বলল আমি এই 1000 রুপিস নিয়ে নিচ্ছি, আমি 1 মাস পরে তোমাকে বা 2 মাস পরে তোমাকে 1100 দিয়ে দেবো। তাহলে তোমার কিন্তু কোনো ইন্টারেস্ট, তোমার কিন্তু কোনো কোলাটারাল রাখতে হচ্ছে না, তুমি তোমার প্রয়োজনে টাকাটা পেয়ে গেলে। তারপরে কি বলছে, লোন আর প্রোভাইডেড লো রেট অফ ইন্টারেস্ট। আর কি, SHG বিল্ড এ ব্লক অর্গানাইজেশন অফ দ্য রুরাল এরিয়া, একটা ব্লক অর্গানাইজেশন তৈরি করে গ্রামের মধ্যে, যাতে কিনা এরা প্রোটেক্টিভ থাকে, সেফ থাকে, এদের কোনো প্রবলেম অ্যারাইজ না করে, এটাকে এনশিওর করা হয়। সেলফ হেল্প গ্রুপ আজকের দিনে কিন্তু ইন্ডিয়াতে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, বিভিন্ন ওমেন সেকশন এগিয়ে নিয়ে আসার জন্য, তাদের বিভিন্ন প্রবলেমসগুলো শেয়ার করছে, বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো হচ্ছে সেগুলোকে রিডিউস করতে পারছে, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। এবার এই যে সেলফ হেল্প গ্রুপটা তৈরি হলো, এদের অবজেক্টিভটা কী ছিল, হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভস অফ দি ফরমেশন অফ দিস সেলফ হেল্প গ্রুপ। দেখো, প্রথম ছিল এই রুরাল ওম্যান যারা, এদেরকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে আসা, এবং বলল এই যে ছোট ছোট গ্রুপগুলো আছে, এরা নিজেদের পাড়া প্রতিবেশীর লোকজনই থাকে, মোটামুটি 15-20 জন, যারা তাদের মিটগুলোকে সেভ করতে পারে রেগুলারলি। এই সেলফ হেল্প গ্রুপের যে ইম্পর্টেন্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা প্রথম আসে যে গ্রামীণ ব্যাংকের যে কনসেপ্টটা, সেখান থেকে সাব ব্রাঞ্চ করে কিন্তু নিয়ে আসা হয় আর কি। প্রফেসর মোহাম্মদ ইউনিস, বাংলাদেশের, যিনি তার জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন ইকোনমিক্সে, তার কনসেপ্টকে বেস করে কিন্তু এই জায়গাটাকে নিয়ে আসা হয়েছে। এরা একটা অর্গানাইজেশন বিল্ড করে, গ্রুপ তৈরি করলো, এবং এই সমস্ত ওম্যানগুলো শুধুমাত্র ফিনান্সিয়ালি সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে তাই কিন্তু নয়, এরা মাঝে মধ্যে রেগুলার মিট করছে গ্রুপের মধ্যে। গ্রুপটা একটা তাদের প্ল্যাটফর্ম হয়ে গেল, কী বিষয়ে, বিভিন্ন বিষয়ে ডিসকাশন হচ্ছে, সোশ্যাল ইস্যুস নিয়ে আলোচনা হচ্ছে, তাদের হেলথ, নিউট্রিশন, ডোমেস্টিক ভায়োলেন্স, এই সমস্ত নিয়ে তারা নিজেদের মধ্যে ডিসকাশন করছে, যাতে কি না তারা নিজেদের বা তাদের ফিউচার জেনারেশনকে ইমপ্রুভ করতে পারে, তাহলেই কিন্তু একমাত্র ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারবে। তো এই যে চ্যাপ্টারটা মানি অ্যান্ড ক্রেডিট আমরা প্রথমে আলোচনা করলাম, প্রথমে হোয়াট ইজ মানি, হোয়াট ইজ ক্রেডিট, আমাদের অ্যানসেন্ট টাইমে কীভাবে চলতো, মিডাইভেল পিরিয়ডে কীভাবে এলো, মডার্ন কারেন্সি কীভাবে ইউজ করছি,
কেন আমরা মানিটাকে ইউজ করছি, কি গ্যারান্টি, অথেন্টিকেশন কি আছে, না এই যে আরবিআই মনিটরিং করছে, ব্যাংকগুলো যে লোন দিচ্ছে ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স ফুলফিল করছে, একজন যার টাকা বেশি আছে সে রাখলো, আরেকজনের টাকা নিড আছে সে টাকা নিয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাজ এ মিডিয়াম রেট অফ ইন্টারেস্ট এদিক ওদিক করে দিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু এই কাজগুলো করছি। এবার আমরা আসলাম যে রুরাল এরিয়াতে যাতে এদেরকে সেফ রাখা যায় তার জন্য আমরা কী কী ব্যবস্থা করছি। যত বেশি সংখ্যক ব্যাংক অ্যান্ড কোঅপারেটিভস আমরা এস্টাবলিশ করতে পারবো তত কিন্তু বেশি আমাদের এই সমস্ত রুরাল কী বলে ফার্মারদেরকে আমরা সেফটি আনতে পারবো আর কি। এবং তার জন্য কি করতে হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ব্যাংকস অ্যান্ড কোঅপারেটিভস আমাকে এক্সপ্যানশন করতে হবে। এরপরে আমরা আসলাম সেলফ হেল্প গ্রুপ নিয়ে। এই সেলফ হেল্প গ্রুপটা কি, যে এসএইচজি উইথ দ্য অবজেক্টিভ টু এনহ্যান্স দ্য ফিনান্সিয়াল ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ টু organize them, to share their views, to share their problems regarding domestic violence, social issues, nutritional problem, all these things they can solve by themselves. These are the prime motto, because Gandhiji for the first time realized unless we organize the village properly, unless we organize the women section properly, then it is not possible to improve the country as a whole, because 50% the population is women. So unless we develop their position, unless we make them self sufficient, it is not possible to develop our country properly. So this is the whole chapter, and I think তোমরা বুঝে গেছো ঠিকঠাক করে, এবং যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমার সঙ্গে আলোচনা করতে পারো, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং অফকোর্স তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। আমি অনেক তোমাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, আশা করছি ভালোই লাগছে, এবং ভবিষ্যতে যাতে তোমাদের আরও আমি এই ধরনের ক্লাস আনতে পারি তার ব্যবস্থা করছি, এবং তোমরা এই ক্লাসগুলো জাস্ট ফলো করতে থাকো, দেখবে তোমাদের খুব সুন্দরভাবে প্রিপারেশন হয়ে গেছে। থ্যাংক ইউ।